আমি বন্ধা আমার এনে একটা বাচ্চা দিবা পারি না বইলা আমারে আর ভালা পান না। হাসা কইছি না শিকদার সাপ স্বামী হতে মার খেয়ে ছলছল চোখে নিয়ে করুণ কণ্ঠে বলা বউয়ের এই কথাটা কানে কাটার মতো বিঁধল সিকেন্দার সাপ। রাগে হিস হিস করতে করতে সে এগিয়ে এসে আবারও বউয়ের গলা চেপে ধরল। একটু আগেই জানেন শক্তিতে চর দেওয়ার ফলে বউয়ের গালে ওর হাতে ছাপ পড়েছে, তাতে বিশেষ পাত্তা দিল না। আপাতত রাগ মাথায় টকবক করছে ও। মেহেরুনের গাল চেপে ধরে হিস হিস করে বলল সিকেন্দার শাহ, চোপা বাড়ছে না বেশি তোর ওই হ্যামারোর চোপা কিন্তু আমি ভাঙায় ফালমু মেহেরুন। স্বামী দেওয়া আঘাতে পিষ্ট মেহেরুনের চোখ দুটি অস্ত্রসিক্ত হয়ে আছে। পানিতে টাই টুমুর করলেও গড়িয়ে পড়ল না। কণ্ঠে চাপা অভিমান আর করুণ ভাব নিয়ে, এছাড়া আমি কী বা করার আছে এমনে। এমনিতেও মাথা টকবক করছে সিকিন্দার স্যার, এর উপর বউয়ের এই তর্ক আরোই রাগিয়ে দিচ্ছে ওকে। ফলাফল সিরপ দাঁত কটমট করে বউয়ের গালে চেপে ধরা আঙুলে আরও জোর দেয়। এতে অবশ্য বউ তার টু শব্দও করে না। রাগে গজগজ করতে করতে বলে সিকেন্দার শাহ, খারে আমার বইনের দোষ না, আর তুই ধোয়া তুলসীর পাতা, তোর কোনো দোষ নাই বান্ধিছি। অস্ত্রসিক্ত নয়নের স্বামীর সামনে নিশ্চিত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মেহেরুন এবার হেসে উঠল। ওর এই হাসিতে কোনো আনন্দ বা সুখ ছিল না। সিকেন্দার শাহ খুব করে বুঝতে পারছিল বউয়ের হাসিতে রয়েছে এক দলা তাচ্ছিল্য। কেউ কইছে দোষ নাই, আমার সবাইতে বড় দোষ তো হইল ভালোবাসা আমনে হাত ধইরা বাপের ঘর থাইকা বের হইয়া আওয়া। দোষ না করলে কি আর অমনে শাস্তি পায় কন? কে জানে বউ কখন এভাবে তার সাথে তর্ক করে। এমনিতেও মায়া ডারে হাজারাটা করলে ওর আসে শব্দ করে না, একমাত্র অভিমান করলে যা দুই একটা তর্ক করবে। রাগে সপে মতো ফসফস করে শিকটাসা মেহরুনের একেবারে কাছে চলে গেল। এক হাতে শক্ত করে গাল চেপে অন্য হাতে দিয়ে মেহরুনের একটা হাত মুচড়ে ধুলো। অথচ তার বউ কাঠের পুতুলের মতো চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে থাকলো। বড়লোক বাপের নাতি পুতুল, আইসিলি কেন? আওয়ার আগে মনে আইছিল না তোর ধনী বাপের মতো আমার পাকা বাড়ি নাই, সম্পত্তি নাই, ওর তখন উতাল্লা না পারছিল না, এখন মাটির ঘর সয়া তোর। মেহরুন স্বামীর সামনে প্রাণহীন পাথরের মতো দাঁড়িয়ে রইল। গলাটা শক্ত করে চেপে ধরা থাকলেও ঠোঁটের পরিহাসের হাসি ফুটে উঠল। চাপা যন্ত্রণা মেশানো কাতার কণ্ঠে জবাব দিল মেহরুন, সত্যি সয় না। শুধু স্বামীর মাটির ঘর কেন, স্বামী একটু সোহাগও আমার মতো অভাগীর কপালে সায় না। সিকেন্দার শাহ রক্ত মাথায় উঠে গেল। একে তো তার কানে মাথা খাইয়া বড় বউয়ের কইয়া তাতে রাইয়া দিছে, সে রাগে রেস ধরে আবার মারছে ও মেয়ে কয়েকটা বউকে। সে রাগ তাকে আরো উন্মাদ বানিয়ে ফেলেছে। তার উপর মেহেরুনের এমন তর্ক শরীরের চামড়া পুড়িয়ে দিচ্ছে ওর। কখন কি ফেলবে কে নিজেও জানে না। বেসামাল রাগে হাঁপাতে হাঁপাতে বলল সিকেন্দার শাহ, মাগি বেশি বারিস না কইলাম, এক্কেবারে বাপের বাড়ি পাঠাইয়া দিমু কইলাম আজীবনের লইগা। মেহেরুন থামলো না। তুচ্ছ পরিহাসের সামনে স্নান হাসলো, এইডা বাকি আছে। আপনারে মা তো ওঠাইতে বইতে কয়তে আমারে বাড়ি থেকে বাহির কইরা নতুন বউ ঘরে তুলবো। আমি তো বঞ্চনা সন্তান দিতে পারি না আমারে হুদাই কেন খাইয়াইবেন পড়াইবেন, তার চেয়েও এইডা করেন। আমারে এইডা চাইতেও মনে হইতাছে আমারে বাইর কইরা নতুন বউ দিয়ে ঘর সাজাতে চান আপনারে। মেহেরুনের চোখে টলমল করেছিল। তার উপরে এমন কথা আর সহ্য করতে পারল না সিকেন্দার শাহ। অতিরিক্ত রাগে ঘেমে টেমে মুখ লাল হয়ে গিয়েছে ওর। মুখ খুলে রাগে সব শ্বাস টানতে টানতে ও মেহেরুন কেউ এক ধাক্কা দিল, ঘাটের উপর ফেলে দিল। পুরো ঘরটা আচমকায় মেহেরুন পড়ার মরমর করে শব্দ হলো। সেই সাথে বউয়ের মৃত্যু গঙ্গালিও শুরু পেল। তবে দেখল না সিকেন্দার শাহ। রাগ ওঠে ওর, হুঁশ থাকে না। চিবিয়ে দুই গাল দিল ও, বান্দির বাচ্চা বান্দি, মাতাব বাড়ির বাচ্চা, আর একদম থাকবি না আমার মাটির ছোট্ট ঘরটায়। হন হন করে বের হয়ে গেল ও। ঘরের উপর উবু হয়ে পড়ে আসে মেহেরুন, ফুপিয়ে কেঁদে উঠল। মাথায় যেন দপদপ করে আগুন জ্বলেছে সিকেন্দার শাহর। গ্রামের মাটির রাস্তা ধরে কোথাও থেকে কোথায় যাচ্ছে কিচ্ছুটি চোখে দেখতে পাচ্ছে না বোধ হয়। বুকের ভেতরটা বদ্ধ জ্বালাপুরা করছে বউয়ের অস্ত্রসিক্ত নয়নের কথা চিন্তা করতে করতে। ইস, সুন্দর মানুষ তার বউ। ফর্সা গালে ওর হাতে ছাপ পড়ে গিয়েছে, পিঠে ওর দুটি কিল বসিয়ে দিয়েছে। তার উপর মেয়েটাও অমন কথা কিছুতেই মানতে পারছে না ও। সে একবারও বলছে না আবার বিয়ে করতে চায় না। সিকেন্দার শাহ আবার বিয়ে করবে? কোনোদিনও না। যেতে যেতে বন্ধুদের আড্ডা খাওয়া
চলে গেল সিকেন্দার শাহ। মাটি রাস্তার পাশে গ্রামের ছেলেপোলেরা বাঁশের মাচা বানিয়েছে, ওখানে বন্ধুদের আড্ডা বসে নির্দিষ্ট সময়ে। সিকেন্দার শাহ হাসতে হাসতে সেই দিকে চলে গেল। জানালা আর জালাল আর হাবিব বসে আছে আগে থেকেই। বাঁশের চারায় বসে সিকেন্দার শাহ হাবিবের থেকে বাড়িটা ছিনিয়ে নিল। ও খুব ঘামছে, চোখ মুখ প্রচণ্ড লম্বা। কিরে, তোর হয়েছে কি? এমন আচরণ করতাছস কেন? হাবিব আরেকটা বাড়ি দোসলাই দিয়ে জ্বালিয়ে ধোঁয়া টানতে টানতে বলল। জৈবনে লাড়া দিয়েছে। জামাল কিছুটা বিরক্ত হলো, ওর ওপর সব কিছুতেই ফাজলামি করা এর স্বভাব। তো জৈবনে লাড়া দিয়ে ঘরে তো বউ আছে, এমন আনচান আচরণ করার কি হলো? সিকেন্দার শাহ কোনো জবাব দিল না। এক পা ভাঁজ করে চুপচাপ এক নজরে শূন্য তাকিয়ে অনবরত বিড়ি ফুটছে। জালাল এবার হাবিবকে একটু ধমকে বলল, তুই চুপ থাকবি? সিকেন্দার, কি হয়েছে তোরে এমন চিহ্নিত লাগতেছে কেন? হাবিব থামলো না, বাড়িতে টান দিয়ে জবাব দিল আবার, দেখ গা গিয়া, বেডির সাথে মনে হয় ক্যাচাল লাগছে। চুরানিরা কি আর শান্তিতে থাকা দেয় বেটা মানুষের গো? তোর পচা মুখ একটু বন্ধ কর। তোর কথা শুনলে শৈলে আগুনে ধরে। বাল ফার্নানি করার কি কস খালি? মুখটা বন্ধ রাখবে। জালাল এবার স্থির হয়ে বসে থাকলেও অস্থির করার সিকেন্দার সার দিকে তাকালো। হারে সিকেন্দার, হয়েছে কি? বাইরে তো কি কইলা আইতাছ? বেশ কিছু নারী নীরব রইল। সিকেন্দার শাহ এক পা খাড়া করে ভাঁজ করে তাতে হাত ফেরিয়ে আপন মনে বিড়ি খাচ্ছে ও। অথচ চোখ মুখ দেখলেও মনে হবে যন্ত্রণে অন্তত জ্বলে যাচ্ছে ওর। বেশ কিছুক্ষণ পর নাকের পাতা ফুলে অনুতাপের জালে থাকা চিত্রে ভারী কণ্ঠে জবাব দিল সে, মেহেরুন রে মেয়ে মারছি। ব্যাস, আর কিছুই বলো না। না তো কোনো বন্ধুর দিকে তাকালো। এই কথা শুনে হাবিব হাসতে আরম্ভ করলো। কি রে জল্লাই, কি হবি ঠিক কইতাছে? আরে মাঝির বেশি জ্বালায় এইগুলারে সাহস বিলায়, উত্তম মাধ্যম না দিলে কুরকরানি বাড়বে। ঘাড়ে উঠাইয়া নাচে। থাম তুই, সকাল বিরোয় যে তুই বউ পিটাস তাতে কি ফয়দা তোর? বউরে কেমনে কইয়া সালাম পরশ, কি শান্তি আছে তার তোর জীবনে? বউয়ের খালি মায়ের শান্তি পাওয়া যায়? বকাচোকা দলে অমনুষের বউ পিটায় অমনুষেরা, যারা বউ পিটায় এই হলো গিয়া কাপুরুষ। হয়েছে থাম থাম, বীর পুরুষের মতো কথা কস শালা। অভাবে তুই কি বুঝবি, টানাপোড়া কি বুঝিস তুই? বাপের বিঘায় বিঘায় সম্পত্তি রাইখা মারছে, কেন যায় ঝামেলা হইয়া যায় বাড়ির পয়রা ফেলায়। সংসারে অভাব কি বুঝবি তুই? এর উপর শালীরা ঘরে গেলেই চিল্লাইয়া মাথায় খাইয়া ফেল, এত ঝামেলা করা মজা লাগে। অভাব টের পাওয়া তো বউয়ের বাপের বাড়িতেও ভাগ পাওয়া, যখন যা লাগে তাই। তোমার সংসারে অশান্তি নাই। যার সংসারে অভাব আছে এর সংসারে অশান্তি আছে। দুই বন্ধুর যুক্তিতে সামলে হলেও না সিকেন্দার অস্থির শান্ত মন নিয়ে বিড়বিড় টানতে টানতে আঙুলে হাতে অজানা পথে হাঁটতে আরম্ভ করলো। পিছন থেকে জামালের ডাক যেন ওর কানেই ঢুকলো না। চোখের সামনে বরাবর মেহেরুনের টলমল চোখ দুটি ভাসতে শান্তিতে আগুনে জ্বলতে লাগলো। সিকেন্দার শাহ যখন বাড়ি ফিরল তখন অনেক রাত। দরজার সামনে আসতেও মেহেরুনের ফুপাতে শুনতে পায়, সে শব্দে বুকটা খামচে ধরে ওর। চল শক্ত করে টের গিয়ে উঠল ও। খুব বেশি পাত্তা না দেওয়ার ভঙ্গিতে এগিয়ে গেল ঘরের ভেতর। মেহেরি ঘরে শুয়ে আছে, কাঁদছে। মেয়েটা পাশেই হরিকেল জ্বালাচ্ছে, সেই হলদে আরো চিকচিক করছে ওর পানিতে ভেজা মুখটা। সিকিন্দার স্যার এক এক পলক দেখলো। দরজা এবার যত আস্তে ঢুকেছে তার চেয়েও বেশি জোরে আওয়াজ তুলে লাগলো। সেই শব্দে মেহেরুন জলদি করে উঠে গেল। দুই হাত দিয়ে আড়ালে চোখের পানি মুছে নিয়ে নিচু দৃষ্টিতে তাকালো ঘর ফিরিয়ে। আলোর সামনে সিকেন্দার শাহ তখন শার্টের বোতাম খুলছে। তা দেখে মেহেরুন আর কিছু বলো না, চুপচাপ করে বেরিয়ে গেল। খানিক ঘাড় ঘুরিয়ে বইয়ের যাওয়ার নিঃশব্দে দেখে শার্ট খুলে অন্যায় রেখে দিল সিকেন্দার শাহ। কেন জানি এই ঘরের ভেতর আজকে দম বন্ধ লাগছে ওর। পাকঘর থেকে ভাত তরকারি এনে মেহেরুন পাটি বিছিয়ে দিল। চুপচাপ পাটি শেষ করে মাথায় মাথা নিচু করে হাত পা নিয়ে বসে আছে। স্বামী খেতে বসলেই বাতাস করতে হবে, নইলে সিকেন্দার শাহের চিল্লাচিল্লিতে এই বাড়ির বিরাতে পড়া জেগে উঠবে যে। সিকেন্দার শাহ তীক্ষ্ণ চোখে মাথা নিচু করে বসে থাকা বউয়ের মুখটা দেখলো। অনেক কান্না করছে বোধহয়, চোখ মুখ লাল হয়ে গিয়েছে, মুখটাও ফোলা ফোলা লাগছে। কান্না তখনও তো চরের কারণে বোধহয়। সিকেন্দার শাহ ঢোক গিল একটা। বাহিরে যেতে যেতে কর্কশ কণ্ঠে হুকুম করলো, হরিকেন নিয়ে বাইরে আয়। মেহেরুন কোনো জবাব দিল না। স্বামীর কথা মতো হরিকেন নিয়ে এগিয়ে গেল। সিকেন্দার শাহ কলপারে গিয়ে বলে, সে এক হাতে হরিকেন ধরে তার অপর হাতে এগিয়ে দিল কলের হাতে। সিকেন্দার অকপলক ঘর বাঁকিয়ে দেখলো হলদে আলোয় বউয়ের মুখখানা, বড্ড থমথমার পানসে সেই মুখ।
এত দরদ দেখাইতে হবে না, সর, পারমু আমি। চুপচাপ হরিকেল হাতে মেহরুন কলপার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। সিকেন্দার নিজেই চাপ কল থেকে পানি বের করে হাত মুখ ধুয়ে নিল। এরপর বউয়ের দিকে তাকিয়ে বলল, আগেই হাট। অন্ধকারে বউ তার ভয় পায়, একা বাহিরে বের হয় না। মেহরুন হরিকেল নিয়ে আগে আগে চলে গেল। তার পিছু সিকেন্দার ঘরে এসে দরজা লাগিয়ে দিয়েছে। গামছা দিয়ে মুখ মুছে গিয়ে বসলো পাটি। ভাত তরকারি ঠান্ডা হয়ে গিয়েছে। কুমড়া ভাজি আর ছোট মাছের চটচটি, সাথে একটু ডাল দেখতে পেল সিকেন্দার। থালায় কুমড়া ভাজি দিয়ে ভাত মাখিয়ে একবার লোকমা তুলে নিয়ে পাশে মেহেরুন কাঠের পুতুলের মতো বসে আছে। না কোনো কথা বলছে, না তাকাচ্ছে, আর না নিজের উপস্থিত জানান দিচ্ছে। মরা লাশের মতো বসে আছে, বাতাস করছে ও। বউয়ের এমন নীরবতা একটুও সহ্য হয় না সিকেন্দারের। ওর মেজাজ চড়ে যায় এমন চুপচাপ মুখ দেখে। ভাত মুখে নিয়ে অকারণে বলে ওঠে ও, কি বন্ধস, ভাতিতে লবণ কম কেন? রান্ধার সময় মন কই থাকে তোর? সংসারে মন রয় না? মেহেরুন সঙ্গে সঙ্গে জবাব দেয় না। এমন অভিযোগ যে অজুহাত সে জানে। দুপুরবেলায় বেশ মজা করে সিকেন্দার ভাজি দিয়ে ভাত খেয়েছে। মেহেরুন একবারও তাকালো না, শূন্য তাকে উদাস নিষ্প্রাণ কণ্ঠে জবাব দিল, সে ভাজি মায়া রান্না করেছে। আমনে আর হাসা আফা উনার বানানো কুমড়া ভাজি অনেক পছন্দ করে। হ্যাঁ লয়গা। কোনো জবাব দিল না সিকেন্দার। গলা দিয়ে ভাতও নামছে না এমন দম বন্ধ করার নীরবতা ঢুকে থাকা ঘরে বসে। মেজাজ খারাপ হচ্ছে ওর। ভাত মাখাতে মাখাতে ঘাড় ফিরিয়ে তাকালো একবার বউয়ের দিকে। নিস্তেজের মতো বসে থেকে শুধু বাতাস করছে, একবার সিকেন্দারের দিকে তাকাচ্ছে না। হারামিটার। বউয়ের মলিন চুপসে যাওয়া মুখ দেখে আর রাগের সিকেন্দার। 3 বছর হচ্ছে তাদের বিয়ে হয়েছে। মেহরুন তারে পছন্দ কইরা বাপের ঘরে সাইরা পালাইয়া আয়সা বিয়া করেছে। ধনী বাপের নরির পুতুল আর মারির ঘরের আয়সা বহুরত কষ্টে জীবন পার করতেছে। তার উপর বাচ্চা হয় না বইলা তার মা বইনের খোটা তোড়জোড় কথা উপরে হেন নিজেও মেজাজ আর একটু কথা সয়ে থামছে। আগে মেহেরুন দুধে মতো ফর্সা আসছিল, আর এখন তার মাটির ঘরে আয়সা মায়াডার চেহারা একটু মলিন হইয়া গেছে। সিকেন্দার মোটা গলায় জানতে চাইলো, ভাত খাইছো? অমনেই খান, আমারে নিয়ে আমরে চিন্তা করা লাগবো না। এই কথা শুনে আর সহ্য হলো না সিকেন্দারের। ও দাঁত কিরমির করে বাম হাত দিয়ে মেহেরুনের খোপায় বাঁধা চুলের মুঠি ধরে ওর দিকে মুখ ফিরালো। ঘরে আইসে কতক্ষণ ধরে, অথচ এই বান্দি একবারও তার দিকে চায়া দেখলো না। মেলাক্ষণ এমন নমুনা দেখছে সিকেন্দার, আর কত সহ্য করবে ও? খোপায় মুঠোয় চেপে ধরে মেহেরুন এবার ওর দিকে তাকালো। সিকেন্দার রাগে কটমট করে বউয়ের চোখের দিকে তাকিয়ে বলল, ভাব বাড়ছে না তোর? মেলাক্ষণ ধইরা তোর বালের ঢং দেখাচ্ছি, অভিনয় মারাস আমার লাইগা? তোরে নিয়ে আমি চিন্তা করুম না তো এইটা করব? চুলের ব্যথা মুখটা কালো করে নিল মেহেরুন। সিকেন্দারের দিকে তাকিয়ে তাচ্ছিল হেসে বলল, আমারে নিয়ে চিন্তা করেন বুঝি? কেন, তোর কি আরো বাতার আছে যে তোরে নিয়ে চিন্তা করব না? এমনি জিগাইলাম। ওঠাতে বইতে লাথি উঠাইতে দেওয়ায় বাড়ির কুত্তারে নিয়ে কেউ চিন্তা করে, এই হুনে অবাক হইলাম মেহেরুন। খোদার কসম লাগে আমারে লাইগা না, ভালো হবে না কিন্তু। মারাতি মারবেন না এই তো। সিকেন্দার চোখ মুখ রাগে খোঁচায়, দাঁত কটমট করে শ্বাস টানে। স্বামীর দিকে একবার চেয়ে মেহেরুনের শীতল গলায় বলে, লাগতাছে আমার। সিকেন্দার কোনো জবাব দেয় না, চোখ বন্ধ করে শ্বাস নিলে ও। একটু সময় নিয়ে সিকেন্দারের মুখখানা পর্যবেক্ষণ করে মেহেরুন আবারও বলে ওঠে, চুল ছাড়েন। লম্বা নিঃশ্বাস ফেলে সিকেন্দার বউয়ের দিকে তাকায়। চুলের খোপায় মুঠোয় হাত না ছেড়ে কিছুটা আগলা করে ফ্যাল গলায় বলে ওঠে, যা জিগায় হেইডা উত্তর করবি। বাড়ির কথা কইতে আইলে চপায় গুড়া কইরা লমো, আর ভাত কম মারাবি সিকেন্দার সার লাগা। এবার আর মেহেরুন জবাব দিল না, চুপচাপ থাকলো। ভাত খাইছোস? কিরে, কি জিগায়? ভাত খাইছোস রাতের বেলা? বইয়ের উত্তর না পেয়ে খ্যাক করে বলে উঠলো সিকেন্দার, অমরে খা, মারে ভাত দিয়া আমি খাইতাছি। সিকেন্দার এবার চুল থেকে হাত এনে ঘাড়ে রাখলো বইয়ের চিকন নরম ঘাড়টা নিজের দিকে ঘুরিয়ে পাত থেকে এক লোকমা ভাত ধুলো মুখের সামনে। হা কর, আমি কইলাম তো ভাত খাইছি, তোরে হা করতে কইছি, হা কর। বউয়ের নীরব দেখে ঘাড়ের উপর রাখা হাতের জোর প্রয়োগ করলো সিকেন্দার। জোর করে বউকে খাইয়ে দিল এক লোকমা। সে জানে মেহেরুন রাতে খায়নি, তারে ছাড়া কোনোদিনও রাতে খায় না
মায়াডা। এরপর যতবার নিজে খেয়েছে ততবার মেহেরুনের সামনে লোকমা ধরেছে। মেহেরুনও চুপচাপ খেয়েছে। খাওয়া শেষে থালা বাসন একটা টেবিলে কোনায় রেখে দিয়ে সিকান্দারের সামনে গেল। এতক্ষণ লোকটা খাবে বলে কিছু বলেনি। পাছে না আবার রাগারাগি করে। তাই খাইয়া শেষে গিয়ে এগিয়ে কথাটা বলে। সিকান্দার বউয়ের নত মুখ দেখে কপাল কুঁচকে শুধায়, কি হয়েছে, কিছু করবি নাকি আরো ভাত মারানি বাকি আছে? ঝগড়া করা চাস নাকি আরো? অথচ মেহেরুন তাকে অবাক করে দিয়ে সবচেয়ে তিক্ত মেজাজ বিগড়নে এক ভয়ঙ্কর খপটে কথা বলে বসলো। আমি কইলা কি কালকেই বাপের বাড়িতে যাবো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গল্প তেঁতুল পাতার সংসার। গল্পটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।